শুরু করবো বেসিক্যালি। ওকে, আচ্ছা। ফার্স্ট অফ অল আমরা একটু ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করব। ওকে, কেউ বলতে পারেন যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা আসলে কি বুঝি বা কাকে বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি? এনিথিং, যেটাই মাথায় আসে বলেন, সমস্যা নাই। কোয়ান্টিটি পরিমাণ, ইয়েস। কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটি মিনস আসলে হোয়াট? আমরা কিছু একটা মাপতেছি, রাইট? সো দের ইজ সামথিং কল্ড মেজারমেন্ট। মানে মেজারমেন্ট ছাড়া তো আসলে ফিজিক্যাল কোয়ান্টিটির ব্যাপারটা আসে না, তাই না? আচ্ছা, ফিজিক্যাল কোয়ান্টিটিটা আসলে আগে আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে হোয়াট ইজ মেজারমেন্ট। কারণ মেজারমেন্টেরও একটা খুবই স্পেসিফিক ডেফিনেশন আছে। আহ, যদি ওইটা না বুঝি তাহলে আসলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি এটা নিয়ে সবসময় আমাদের একটু ঝামেলা হবে। এই ডেফিনেশন গুলো বোঝা এবং পারাটা এই জন্য ইম্পর্টেন্ট, বিকজ যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসে হয়তো বা ডিরেক্টলি এরকম আসবে না, মেজারমেন্ট কাকে বলে, হোয়াট ইজ মেজারমেন্ট, বাট আপনাকে ফ্রিকুয়েন্টলি এই মেজারমেন্ট কাকে বলে এই রিলেটেড এমসিকিউ ফেস করতে হবে। ঠিক আছে, দিস ইজ বাই আমরা শিখবো যে মেজারমেন্ট কাকে বলে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কি বলতে পারি যে মেজারমেন্ট ইজ বেসিক্যালি একটা প্রসেস। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, রাইট? মেজারমেন্ট হচ্ছে কিছু একটা প্রসেস, কিছু একটা করি আমরা। যখন আমি মেজারমেন্ট করতে বলি দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং, রাইট? কোন একটা প্রসেস ফলো করি আমরা, তাই তো? সো আমরা তাহলে বলতে পারি ইট ইজ আ প্রসেস, একদম চোখ বন্ধ করে। এখন এই প্রসেসের আউটকামটা কি সেটা একটু চিন্তা করেন। আপনি যাই মেজার, আপনি শুরুতে জানেন না যেটা কত, মেজার করার পরে আপনি সেটা জানেন কত, রাইট? তো আমি কি বলতে পারি ইটস আ প্রসেস অফ ডিটারমাইনিং সামথিং আননোন। সো আমরা তাহলে বলবো মেজারমেন্ট কিভাবে ডিফাইন করব? ইট ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং অ্যান আননোন। এখন অ্যান আননোন হোয়াট, এটা একটা প্রশ্ন আসে, তাই তো? আমরা কি বলতে পারি না অ্যান আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি? Measurement is basically a process of determining an unknown physical quantity. এখন আমরা বলেছি যে একটা গুড ডেফিনিশনের দুটো পার্ট অ্যাটলিস্ট থাকে। একটা হচ্ছে তার কোয়ালিটেটিভ পার্ট, আর একটা হচ্ছে একটা কোয়ান্টিফায়াবল পার্ট। এটা একটা কোয়ালিটেটিভ পার্ট। আপনি একটা আননোন জিনিস নোন করার জন্য একটা প্রসেস চালাইছেন, দ্যাটস দ্য কোয়ালিটি অফ দ্য মেজারমেন্ট, তাই না? নাও, হাউ ডু ইউ কোয়ান্টিফাই এটা? আপনি যদি চিন্তা করেন, আপনি যখন এটা লেন্থ, এই পেনের লেন্থ মেজার করে পাইলেন এটার লেন্থ 8 সেন্টিমিটার, কথার কথা। আপনি এই সেন্টিমিটারটা যে মেজার করছেন, আপনি তো জানেন সেন্টিমিটার কত বা 1 সেন্টিমিটার কত, রাইট? আপনি এই 1 সেন্টিমিটারকে 8 বার রিপিট করতে বলে আপনি বলছেন এটার মেজারমেন্ট হচ্ছে 8 সেন্টিমিটার লেন্থ, কারেক্ট? আমি বলতে পারি যে আপনি যে ইয়ে করছেন, এই আননোন একটা জিনিস ডিটারমাইন করছেন, আপনি এটাকে নোন কারোর সাথে কম্পেয়ার করে ডিটারমাইন করছেন। একটা নোন স্ট্যান্ডার্ড, যেখানে 1 সেন্টিমিটারটা হচ্ছে আমার এই লেন্থের স্ট্যান্ডার্ড, তারে 8 বার রিপিট করতে দেখছি বলে এটার লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, রাইট? আমি তাহলে কমপ্লিটলি যদি এটাকে ফিনিশ করতে চাই বলবো মেজারমেন্ট ইজ আ প্রসেস অফ ডিটারমাইনিং অ্যান আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি বাই কম্পেয়ারিং ইট। আমি তো কম্পেয়ার করতেছি, মানে বেসিক্যালি এটা 1 সেন্টিমিটারের কত বড় বা কত ছোট এভাবে কম্পেয়ার করতেছি না। সো কম্পেয়ারিং ইট উইথ আ known quantity or a স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। দেখেন, আমি নোন অথবা স্ট্যান্ডার্ড দুইটা জিনিস ইউজ করছি, কেন? সবসময় যে আপনি স্ট্যান্ডার্ড তুলনা করেন এরকম না। যেমন অনেক সময় দেখবেন যে রাজমিস্ত্রিরা কাজ করার সময় বলে যে কয় সুতা, ওই যে ইট গাঁথার সময় বলে কয় সুতা গ্যাপ দিব। সুতা তো কোনো স্ট্যান্ডার্ড কিছু না, তাই না? বা যখন আপনারা ধরেন শর্ট পিচে খেলতে যান, তখন আপনি পিচের লেন্থ দেখবেন যে ব্যাট দিয়ে মাপেন, তাই না? সো ব্যাটটা কি স্ট্যান্ডার্ড কিছু? মানে 1 সেন্টিমিটার 1 মিটারের মতো স্ট্যান্ডার্ড কিছু না কিন্তু, রাইট? আমরা ওখানে জাস্ট একটা ব্যাটের কোয়ান্টিটি কতটুকু, লেন্থ কতটুকু আমি জানি, ওটার সাথে কম্পেয়ার করে আমি মাপতেছি। সো আপনি সবসময় যে স্ট্যান্ডার্ড
করেই মেজার করেন তা না, আপনি অনেক সময় নোন কোয়ান্টিটির সাথেও মেজার করে যাবার, বা জামা কাপড় বানাতে গেলে দেখবেন যে ওরা হচ্ছে গিয়ে কয় হাত জামা মানে এরকম হাত দিয়ে মাপে, দেখছেন না? সো এই জন্য নোন কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দুইটাকেই আমরা ডেফিনেশনের মধ্যে রাখছি। আচ্ছা, এইটা গেল হচ্ছে গিয়ে ডেফিনিশনের একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে আপনি যখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিটারমাইন করতেছেন, ওই কোয়ান্টিটি মানে মেজারমেন্টের দুইটা পার্ট আছে। আপনি যখন বলবেন এটা, আপনি এই একটা পার্ট সেন্টিমিটার, আর একটা সেন্টিমিটারটা এইটা হচ্ছে আপনার জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু। আপনি যখন কাপড় কিনতে যাবেন বলবে যে ধরেন বললেন 20 হাত কাপড় দাও, 20 হাত কার হাত সমান? আপনার হাত ছোট, দোকানদারের হাত বড়। দোকানদার তো আর আপনার হাতে কাপড় দেয় না, সেটা তার নিজের হাত অনুযায়ী মাপে। এখন ধরেন ওই দোকানে আরেকজন সেলসম্যান আছে যে আরো লম্বা, যার হাত আরো লম্বা মানে আরো বড়, সে কি করবে? আরো বেশি কাপড় আপনাকে দিবে। সো কাপড়ের অ্যামাউন্টের ডিফারেন্স হাত দিয়ে মাপতেছে, রাইট? সো এই যে হাত দিয়ে যে মাপতেছে, কয় হাত, 10 বার হাত চালাইছে। সো ওই 10টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর ওই হাতটা হচ্ছে সেটার একটা ইউনিট। ব্যাপারটা এরকম না? সো আমি তাহলে বলতে পারি যে মেজারমেন্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর একটা হচ্ছে ইউনিট। এবং হাউ ডু ইউ মানে আপনি এই মেজার্ড কোয়ান্টিটি, একটা মেজারমেন্ট দিয়ে আপনি কি বের করতেছেন? একটা মেজার্ড কোয়ান্টিটি পাচ্ছেন। তাহলে এই পুরা মেজার্ড কোয়ান্টিটি যে ধারণাটা আছে, এটাকে এরকম দুইটা পার্টে ভাগ করতে পারি না? একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ইনটু, একটা হচ্ছে ইউনিট। আপনি যে ইউনিট বা স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করতেছেন সেটা। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা আমরা যখন ওই যে স্লাইড ক্যালিপার্স তারপর স্ক্রু গেজ এই চ্যাপ্টারের শেষেই আছে এগুলা পড়বো, তখন এটাকে আমরা প্রিন্সিপাল অফ মেজারমেন্ট বলবো। কি বলবো এটাকে? আপনি চিন্তা করে দেখেন, আপনি দুনিয়াতে যাই মেজার করতে যান, আপনাকে এই প্রিন্সিপালই ফলো করতে হয়। এর বাইরে আপনি অন্য কোনো প্রিন্সিপাল পারেন? আপনি 1 সেন্টিমিটার 8 বার করছেন, 8 × 1 সেন্টিমিটার ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তাই লিখতেছেন না? দিস ইজ একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে আর একটা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। বুঝাইতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। আপনাদেরকে যেটা বুঝতে হবে, আমি হচ্ছে কি আপনারা একটু আমার আগের যে ক্লাসগুলো আছে ইউটিউবে দেওয়া আছে, মানে আপনাদের ব্যাচের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো ইউটিউবে দেওয়া আছে। আর গতকালকেও আরেকটা ব্যাচের এরকম একটা ক্লাস নিয়েছি, একদম চ্যাপ্টার 1 এর স্টার্টিং ক্লাস। ওইটাও দেখেন, দেখলে আপনারা আসলে ক্লিয়ার হবেন যে এই মেজারমেন্টটা আসলে কোত্থেকে আসে। আমরা ওই যে সায়েন্টিফিক প্রসেস আগের দিন পড়িয়েছিলাম, আপনি ছিলেন, আপনিও বোধহয় সায়েন্টিফিক প্রসেস দিন ছিলেন, আমার এক্স্যাক্টলি মনে নেই। সায়েন্টিফিক প্রসেস, আপনার সামনে একটা ইভেন্ট ঘটে, এই ইভেন্ট আপনি দেখেন, দেখার পর আপনি কোয়েশ্চেন আস্ক করেন ইভেন্টটা কি হয়েছে, ইভেন্টটা কেন হয়েছে। এই কোয়েশ্চেন আনসার করার জন্য আপনি কিছু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন। রিসার্চ করার পর আপনার মাথায় একটা ধারণা আসে যে ঠিক আছে, আমি কি হয়েছে সামনে, রিক্সা থেকে একজন পড়ে গেছে। কেন পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে? গাড়ি ধাক্কা মারছে। আপনার হাইপোথিসিস হচ্ছে গাড়ি ধাক্কা মারলেই রিক্সা থেকে মানুষজন পড়ে যায়। এই হাইপোথিসিস কোনটাকে বলতেছে? এটা একটা টেস্টেবল স্টেটমেন্ট। আপনার এখন কি করতে হবে? এটা টেস্ট করতে হবে। তার মানে আরো অনেক রিক্সাকে অনেক গাড়িতে ধাক্কাইতে হবে, ধাক্কায় দেখতে হবে যে রিক্সা থেকে মানুষজন পড়ে নাকি পড়ে না। তো কোনো কোনো ধাক্কার জন্য পড়ে যাবে, কোনো কোনো ধাক্কার জন্য পড়বে না। তখন আপনি একটা এক্সপেরিমেন্ট করতেছেন বেসিক্যালি, যে কোন ধাক্কার জন্য পড়ে কোন ধাক্কার জন্য পড়ে না। ওইটা আবার যখন এক্সপেরিমেন্ট করছেন, আপনি কত জোরে ধাক্কা দিছে কে, কোন রিক্সা থেকে পড়ছে, 10 নম্বর রিক্সা থেকে পড়ছে কিন্তু 3 নম্বর রিক্সা থেকে পড়ে নাই, এই ডেটা পাইছেন। ডেটাগুলোকে একত্র করছেন, একত্র করার পরেই আপনার মেজারমেন্টের দরকার হয়েছে। বিকজ আপনি এই ডেটাগুলো তো কারোর কাছে কথা বলবেন যে এই দেখছি আমি, কমিউনিকেট করার জন্যই আপনার আসলে এই মেজারমেন্টটা দরকার। ঠিক আছে, কনসিস্টেন্টলি কমিউনিকেট করার জন্য। এনিওয়েজ, সো মেজারমেন্ট, মেজারমেন্টের মধ্যেই এই কথাটা আছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে কিছু একটা আছে। সো তখন প্রশ্ন আসে যে ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে কি জিনিস? ঠিক আছে, সো ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এখন আমরা যদি আমাদের অরিজিনাল কথায় ফেরত আসি যে ফিজিক্যাল কোয়ান্টিটি কারে বলে, এটা বুঝতে পারতেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি তারাই যাদেরকে আমি মেজারমেন্ট করতে পারি। যেমন এটার লেন্থ মেজার করা যায়, কিন্তু ওই যে রিক্সা থেকে মানুষ পড়ে গেছে, ওরা যদি কেউ জিজ্ঞেস করে ভাই কতটুকু ব্যথা পাইছে, 1 কেজি না 3 লিটার, বলতে পারবে, বিকজ এটা মেজারেবল কোনো কিছু না। ইনফ্যাক্ট হসপিটাল গুলো দেখলে দেখবেন ওরা বলে যে ফ্রম আ স্কেল অফ 1 to 10 এক্সপ্লেন হাউ মাচ ইজ ইউর পেইন। এটা কিন্তু সাবজেক্টিভ, এটা কিন্তু অবজেক্টিভ না। অবজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে পার্থক্য বুঝেন?
অবজেক্টিভ হচ্ছে যখন আপনারা অবজেক্টিভ পরীক্ষা দেন, ফার্স্ট বেঞ্চের জন্য যেটা কারেক্ট অ্যান্সার, লাস্ট বেঞ্চের জন্য এটাই কারেক্ট অ্যান্সার। সবার জন্য কারেক্ট অ্যান্সার কি একটাই? অবজেক্টিভ কোয়েশ্চেনে এক একজনের জন্য এক একটা কারেক্ট অ্যান্সার হওয়া সম্ভব না, রাইট? দ্যাটস হোয়াট অবজেক্টিভ মিনস। আর সাবজেক্টিভ মানে হচ্ছে যেটার ইন্টারপ্রিটেশন এক একজনের জন্য এক এক রকম। যখন আপনারা সিকিউ বা সাবজেক্টিভ রিটেন এক্সাম দেন, তখন কি সবাই একই রকম অ্যান্সার লেখে? এক একজন এক একভাবে লেখে না? হয়তো মূল কোর কথাগুলো একরকম থাকে, বাট ওভারঅল টোটাল অ্যান্সারের লেন্থ থেকে শুরু করে, অ্যান্সারের গোছানো থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে সবার জন্য ডিফারেন্ট হয় না? দ্যাটস ওয়াই ওটা সাবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে এক একজনের জন্য এক এক রকম। অবজেক্টিভ মিন্স সবার জন্য ইউনিফর্ম। যেমন সূর্য সবসময় কোন দিকে উঠে? পূর্ব দিকে, ইস্ট, রাইট? এটা একটা অবজেক্টিভ ফ্যাক্ট। কিন্তু সূর্য পূর্ব দিকে উঠলে আমার দিন ভালো যাবে না খারাপ যাবে, এটা একটা সাবজেক্টিভ ফ্যাক্ট। মানে এক একজনের কাছে এক এক রকম মনে হয়, যেটা কোনোটাই সত্যি না। সূর্য ওঠার দিন বা দিন ভালো যাওয়া সম্ভব না, রাইট? বাট এক একজনের জন্য এক এক রকম ইন্টারপ্রিটেশন। বুঝতে পারছি? সো দ্যাট ইজ হোয়াট অবজেক্টিভ এন্ড সাবজেক্টিভ মিনস। সো আমরা পেইনকে সাবজেক্টিভ বলতে পারি, কারণ যেটা আপনার জন্য অনেক ব্যথা সেটা আমার জন্য অনেক কম ব্যথা হইতেই পারে। এরকম অনেক আছে না যে ব্যথা ফিলই করে না। ফ্রেন্ডদের মধ্যে দেখবেন যে স্কুলে পিটানি খায়, প্রচুর মাইর খায়, কিন্তু কিছুই গায়ে লাগে না। অথচ আপনারা একটা টুকা মারলেও দেখবেন যে আপনার খুব ব্যথা লাগতেছে। মানে হয় না? কারণ পেইন সেন্সিটিভিটি এক একজনের জন্য এক এক রকম। ধরেন আম্মুরা যখন রান্নাবাড়ি করে, আম্মুদের দেখবেন যে এই হাতের ৩ আঙ্গুলের মধ্যে মানে হিট সেন্সিটিভিটি অনেক বেশি। অনেক গরম একটা পাতিলে আম্মারা দেখবেন যে ওই যে ঢাকনা উঠাইতে উঠাতে অভ্যাস হয়ে গেছে, তাই এখানে তাদের ওরকম লাগে না। কিন্তু আপনি আম্মা যেই ঢাকনাটা উঠায় রাখছে আপনি ওটা ধরতে দেন, আপনার দেখবেন খুব গরম লাগতেছে। বিকজ আপনাদের দুজনের পেইন সেন্সিটিভিটি একরকম না। সো পেইন একটা কি এরকম সাবজেক্টিভ ম্যাটার। সো সাবজেক্টিভ ম্যাটার গুলোকে আমরা মেজারমেন্ট করি না। আমরা কাদেরকে মেজার করি? অবজেক্টিভ। যেমন এই যে আমার হাতের যে ইয়াটা আছে, পেনটা আছে, এটা হচ্ছে আপনি মাপলে যা পাবেন, আমি মাপলে খুব বেশি রেফারেন্স পাবো না। মানে মনে করেন আপনি পাইছেন 10, আমি পাইলাম 11, হওয়া সম্ভব না। আপনি 10 পাইলে আমি 10.01 মানে 0.01 পাইতে পারি, বা 9.99 পাইতে পারি। হাইয়েস্ট খুব বেশি হলে এইটুকু ডিফারেন্স হতে পারে, এর বেশি ডিফারেন্স হবে না। বুঝতে পারছি? সো দোজ আর অবজেক্টিভ থিংস। সো আমরা বলতেছি ফিজিক্যাল কোয়ান্টিটিকে মানে এভাবে এক্স্যাক্টলি ডিফাইন করবো না, বাট এতটুকু বুঝতেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে তারাই যাদেরকে কি করতে পারি, আমি মেজার করতে পারি। এখন একটা জিনিস দেখেন, আপনি কি মেজার করতেছেন? যেমন এটার কালার কি? ব্লু অ্যান্ড হোয়াইট, রাইট? আপনি এটা মেজার করতেছেন, এটা এই কালারটা ব্লু আর এটা হচ্ছে কি হোয়াইট। এখন আবার আমার হাতে আছে ব্ল্যাক, আপনি এটা মেজার করতে পারতেছেন বিকজ আপনারা জানেন বোধহয় যে লাইটের এক এক রকম ফ্রিকোয়েন্সি আছে। ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী কোনোটা ব্ল্যাক কালার, কোনোটা হোয়াইট কালার, কোনোটা ইয়েলো কালার, কোনোটা ব্লু কালার। এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এনিওয়েজ, তো ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে আমরা যে একটা অবজেক্টের সবকিছু মেজার করতেছি ব্যাপারটা এরকম না। আমি একটা স্পেসিফিক জিনিস মেজার, লাইক ওর ভলিউম কত, আমি এটা মেজার করতে পারবো। এটার মাস কত বা ওয়েট কত, এটা মেজার করতে পারবো, তাই না? এটা দেখতে কেমন সেটা কি মেজার করা যাবে? ব্যাপারটা বুঝছেন? মানে এটা দেখতে কেমন, এটা খুব একটা অদ্ভুত প্রশ্ন। আপনি যদি বলেন দেখতে কেমন, এটা দেখতে সিলিন্ডারের মতো, আপনি কোনোটা শেপের সাথে মিলাইছেন, বাট এটা দেখতে সুন্দর না অসুন্দর, এটা বলাটা খুব ডিফিকাল্ট, বিকজ এটা একটা অবজেক্টিভ জিনিস, সাবজেক্টিভ জিনিস। সো আমি এটাকে ডিফাইন করতে যাবো, আমি শুধু যদি এটা বলে দেই, যেমন ম্যাক্সিমাম বইয়ে দেখবেন এই কথা লেখা আছে, এনিথিং দ্যাট ইজ মেজারেবল আর ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটা ভুল সংজ্ঞা। মানে ভুল সংজ্ঞা এই সেন্সে এটা ক্ল্যারিফাই করে না। আপনাকে বলতে হবে ফিজিক্যাল, লেখা আসতেছে, physical quantity is any measurable property of a material or system. ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এনি মেজারেবল প্রপার্টি। আপনি যখন একটা লেন্থ মাপতেছেন, লেন্থ একটা প্রপার্টি অফ দিস ম্যাটার। এটা শেপ মাপতেছেন, সিলিন্ড্রিক্যাল নাকি বটল শেপ, ওটা একটা প্রপার্টি, তাই না? ওটার কালার কি, কালারও কি, ওটা একটা প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, সোজা কথা। আপনি কিন্তু প্রপার্টি ছাড়া অন্য কিছু মাপতেছেন না। হেন্স ফিজিক্যাল প্রপার্টি ইজ এনি মেজারেবল
সরি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ এনি মেজারেবল প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল অর আ সিস্টেম। সিস্টেম কথাটা কেন ইউজ করলাম? যখন অনেকগুলা ম্যাটেরিয়াল মিলে একটা সিচুয়েশনে আসে তখন পুরাটাকে একটা সিস্টেম বলে। যেমন যখন আমি শুধুমাত্র এই অবজেক্টের লেন্থ মাপতেছি তখন ওটা একটা অবজেক্ট, ওখানে কোনো সিস্টেম নাই। বাট স্টিল আমি এখানে একটা অ্যাটমিক সিস্টেম চিন্তা করতে পারি, বিকজ এই অবজেক্টের মধ্যে অ্যাটমস আছে, মলিকিউলস আছে, এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, উপরে রাবার আছে, ভেতরে প্লাস্টিক আছে, তারপর ইলেকট্রনিক্স আছে, আছে না? সো ইট ইজ অলসো আ সিস্টেম। তারপর সোলার সিস্টেমের কথা চিন্তা করেন, সোলার সিস্টেমে একটা ম্যাটেরিয়াল না, অনেকগুলো প্ল্যানেটস অ্যান্ড মানে স্যাটেলাইটস মিলে, এবং প্রত্যেকের একটা নিজস্ব গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, অনেক কিছু মিলে আসলে পুরো সিচুয়েশনটা কন্ট্রোল হয়, তাই না? সো দ্যাট ইজ এ সিস্টেম। এই জন্য আমি যখন ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করবো, যেমন আপনি কি সোলার সিস্টেমের মাস ক্যালকুলেট করতে চাইতে পারেন না, যে টোটাল সোলার সিস্টেমের মাস? আচ্ছা আচ্ছা, সামনে অবশ্যই অনেক কিছু আছে, বাট এটা জরুরি। জরুরি এই কারণে, কারণ এখান থেকে এনসিটিভি তে কোয়েশ্চেন হয়, এখান থেকে প্রচুর এমসিকিউস হয়। হয়তো বা অত বেশি না, বাট যেমন ওদের যখন স্কুল খুলবে, তোমাদের স্কুল কবে খুলবে? জুলাইতে না জুন, সরি জুনে না মেতে? মে, ওই যে এসএসসি পরীক্ষা আছে, মানে মাঝখানে আবার এসএসসি পরীক্ষা আছে, ধরো 2-1 দিন খুলে আবার এসএসসি পরীক্ষার জন্য বন্ধ করে দিবে। যখনই ওদের এই পরীক্ষাটা হবে, প্রথমে চ্যাপ্টার 1 এর উপর এক্সাম হবে, চ্যাপ্টার 2 না। যখন চ্যাপ্টার 1 এর উপর ওদের ক্লাস টেস্ট নিবে, তখন এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো নট শিওর, আমার বাকি ব্যাচগুলোতে মোটামুটি 4-5টা ক্লাস লাগছে, এখানে হয়তো এখন 4-5টা ক্লাস লাগবে। তো যেখানে যথেষ্ট ভালো ভালো জিনিস আছে আর কি। এনিওয়েজ, সো physical quantity is any measurable property of a material or system, তাই তো? কিন্তু এখানে কথা হচ্ছে আরেকটা জিনিস আমরা অ্যাড করবো, একটা হচ্ছে কিছু কোয়ালিফাইয়েবল আর একটা হচ্ছে কোয়ান্টিফাইয়েবল থিং, তাই না? আমরা এখানে বলবো which we can quantify using a numerical value and a unit. Physical quantity is any measurable property of a material or system which we can quantify using a numerical value and a unit. যেহেতু এটা মেজারমেন্টের পার্ট, দ্যাটস ওয়াই মেজারমেন্টের যে মেইন প্রিন্সিপালটা আছে সেটাকে আমরা এখানে ফিট ইন করাই দিলাম। ঠিক আছে? এরকম এমসিকিউজ আপনারা পাবেন। which of the following do we measure, or which of the following do we measure in a physical quantity? Property, length, color, blah blah, অন্য কিছু একটা। So what do we measure? We always measure properties, not anything else. এবং এমসিকিউর মধ্যে সবসময় মাথায় রাখবেন, হোয়াট ডু উই মেজার? প্রপার্টি একটা অপশন দিছে, লেন্থ একটা অপশন দিছে, ভলিউম একটা অপশন দিছে, নন অফ দি অ্যাবাভ অপশন দিছে, তখন তো অবশ্যই প্রপার্টি। কিন্তু সব অনেক সময় এরকম বলে যে অল অফ দি অ্যাবাভ। হোয়াট ডু উই মেজার? প্রপার্টি, লেন্থ, ভলিউম, অল অফ দি অ্যাবাভ, ওইখানেও আপনার অ্যান্সার হবে প্রপার্টি। কারণ অল অফ দি অ্যাবাভ না কেন? আপনি শুধু লেন্থ কারো মেজার করেন না, আপনি যার লেন্থ মেজার করতে পারেন তার মাসও মেজার করতে পারেন, তার টেম্পারেচারও মেজার করতে পারেন, তার ভলিউমও মেজার করতে পারেন। বুঝতে পারছি? সো অল অফ দি অ্যাবাভ কখনোই অ্যান্সার হবে না, হবে কোনটা? প্রপার্টি। হোয়াট ডু উই মেজার? উই মেজার প্রপার্টিজ। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ক্লাসিফিকেশন, বাট ক্লাসিফিকেশনের আবার বেসিস আছে, মানে ইচ্ছা মতো আমি ক্লাসিফিকেশন করে ফেললাম এরকম না, ঠিক আছে? ফার্স্ট বেসিস, বেসড অন independence to expression. Based on independence to expression, physical quantities are of two types. আচ্ছা, ফার্স্ট টাইপ কি? ফার্স্ট টাইপের নাম হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ,
অর বেস কোয়ান্টিটিস, দুই নামেই ডাকে। বাট ফিজিক্যাল কোয়ান্টিটির এত ডিটেল ডেফিনিশন আগে কিছু লিখে দিইনি আমি। এখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যেহেতু আমরা বলছি কি ইন্ডিপেন্ডেন্স টু এক্সপ্রেশন, দ্যাট মিনস ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেগুলো হবে যেগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস করে ফেলা যায়। ঠিক আছে, আমরা বলবো দ্য কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি expressed independently without the help of any other quantity. The quantities that can be expressed independently without the help of any other quantity. অথবা এভাবেও বলা যায় the measurements that are independent enough to be expressed alone. The measurements that are independent enough to be expressed alone are called fundamental quantities. দুনিয়াতে fundamental quantities একদম fixed কয়টা? জানেন? সাতটা। সাতটা। বইয়ে পড়েন নাই? হ্যাঁ, সো দেয়ার আর, মানে এটা হচ্ছে কি একদম ফিক্সড, সব সময় ফিক্সড। হাউ মেনি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর দেয়ার? সেভেন। সেভেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এক নাম্বার হচ্ছে লেন্থ, দুই নাম্বার হচ্ছে ম্যাস, তিন নাম্বার হচ্ছে টাইম, চার নাম্বার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। আপনি সিরিয়াল উল্টাপাল্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। চার নম্বর ইলেকট্রিক কারেন্ট, পাঁচ নম্বর টেম্পারেচার, টেম্পারেচার, ছয় নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সাত নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এখন ফিজিক্সে আমরা খুবই ফ্রিকোয়েন্টলি লেন্থ, ম্যাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট এবং টেম্পারেচার এগুলো নিয়ে কাজ করব মোস্টলি। যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা আপনারা কেমিস্ট্রিতে দেখবেন। অ্যাভোগাড্রো নাম্বার এখনো কি পড়ছেন? আচ্ছা, পড়বেন সামনে। অ্যাভোগাড্রো নাম্বার, মোলস, এটা কেমিস্ট্রির একটা পার্ট। ঠিক আছে। আর লুমিনাস ইন্টেন্সিটি এটাও ফিজিক্সের পার্ট, বাট এটা আপনারা নট আপ টু ইন্টারমিডিয়েট, মানে এইচএসসি তে না ওঠা পর্যন্ত লুমিনাস ইন্টেন্সিটি জিনিসটাকে খুব একটা ফেস করতে হবে না। ঠিক আছে। ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েটও যে খুব একটা আছে তা না, এটা বেসিক্যালি অনার্স লেভেলে যখন যায় তখন আসে। হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি যদি আমি একটু এক কথায় বলি, দেখবেন কিছু কিছু লাইট একই ওয়াটেজের, 5 ওয়াটেরই চার পাঁচটা লাইট, কিন্তু এক একটার ইন্টেন্সিটি এক এক রকম। দেখবেন 5 ওয়াটের ডিম লাইটও আছে, আবার 5 ওয়াটের একদম এলইডি লাইটও আছে, যেটা হচ্ছে কি পুরো রুম আলোকিত করে ফেলে, রাইট? সো একই ওয়াটেজ, কিন্তু দুইটার লুমিনাস ইন্টেন্সিটি মানে ইলুমিনেট করার ইন্টেন্সিটি ডিফারেন্ট। কত ইন্টেন্সলি কোনো কিছুকে ইলুমিনেট, কোন একটা এরিয়াকে বা কোন একটা নির্দিষ্ট ভলিউমকে ইলুমিনেট করতে পারে, ওই ওই হচ্ছে luminous, বুঝছেন? তো এটা হচ্ছে অপটিক্সে বা লাইটের মোর মানে ফোকাসড জায়গাতে আমরা এগুলোকে ইউজ করি। বাট এখান থেকে কি কি কোশ্চেন পাবেন? নিচের কোনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, অথবা নিচের কোনটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সিকিউ আপনাকে সর্ট আউট করতে দিবে। ঠিক আছে, ওকে। এখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে যদি আমরা বুঝে যাই, তাহলে হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি বোঝাটা খুব ইজি হওয়া উচিত। ডিরাইভড
কোয়ান্টিটিস। দুনিয়াতে ডিরাইভড কোয়ান্টিটি কাদেরকে বলি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা বলেছি তাদেরকে, যে সকল কোয়ান্টিটি আসলে অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কি? যারা অন্য কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইখানে একটু ডেফিনেশনটা ডিফারেন্ট আসতে হবে। বইয়ে এত এভাবে দেওয়া নাই, কিন্তু মানে ওইটা যদি বইটা লিখেন তাহলে একটু ঝামেলা ঝামেলা বলতে এটা কমপ্লিটলি ডিরাইভড কোয়ান্টিটিকে এক্সপ্রেস করে না। আমরা বলবো দোজ ফিজিক্যাল quantities who are derived by combining fundamental quantities through multiplication, division, or both. Those physical quantities who are divided by combining fundamental quantities through multiplication, division, or not by subtraction, not by addition. এখান থেকে এমসিকিউ করবেন বা পাবেন যে which of the following processes are not followed during derived quantities, either subtraction অথবা কি বলে থাকে addition, বা which of the following multiplication or division. ডিভিশন আছে মানে পাওয়ারও অবশ্যই আছে। ঠিক আছে, ওকে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস 7টা, বাট ডিরাইভড কোয়ান্টিটিস নিউমারাস, ইনফিনিট নাম্বারস অফ ডিরাইভড কোয়ান্টিটিস। তো একটা ডিরাইভড কোয়ান্টিটির এক্সাম্পল হবে ভেলোসিটি। ভেলোসিটি আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে পড়বো, চ্যাপ্টার 2-তে। ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করি জানেন কি? ভেলোসিটিকে ডিফাইন করা হয় ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম দিয়ে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করা হয়? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ 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 আমি জানি, হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই। সো ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি? একটা লেন্থ না, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে পারপেন্ডিকুলার লেন্থ, ওইটাই কি ডিসপ্লেসমেন্ট না? সো একটা জিনিস দেখেন, আমি ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে কি আসলে লেন্থ বাই টাইম বলতে পারি না? স্পেসিফাই করলাম না কোন লেন্থ, বাট আমরা তো এইটুকু বুঝতেছি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে পারপেন্ডিকুলার লেন্থ, তাই না? তো লেন্থ আর টাইম ডিভিশন করে আমি ভেলোসিটি পাচ্ছি না? লেন্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইম একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দুটো ডিভিশন থেকে আমি ভেলোসিটি পাচ্ছি, হেন্স ভেলোসিটি ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি। অনেক সময় ওই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য এরকম আপনাদের কাছে প্রশ্ন আসবে, এক্সপ্লেইন হাউ এক্সেলারেশন ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি, অথবা এক্সপ্লেইন হাউ ফোর্স ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি। পারবো ইনশাল্লাহ। আমাকে যেটা করতে হবে, যেই একটু দাঁড়ান, হ্যাঁ বউ, হ্যাঁ বউ, এই তো ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিই। ওকে, velocity is equals to displacement by time, length by time, and যেহেতু length by time, hence it is a quantity, derived quantity। ঠিক আছে, এখন এই যে কোয়ান্টিটি গুলোকে সব মাইপা ফেললাম, অবশ্যই কোয়ান্টিটি গুলোকে মাপার জন্য আমার একটা ইউনিট লাগছে। নিউমেরিক্যাল ভ্যালু উই ক্যান ফিগার ইট আউট, বাট দেয়ার ইজ সামথিং কল্ড ইউনিট, তাই তো? সো পরের যে টপিকটা সেটার নাম হচ্ছে ইউনিটস অফ মেজারমেন্ট।
এখন ইউনিট কি? ইউনিট ইজ বেসিক্যালি দ্য স্ট্যান্ডার্ড, রাইট? সো আমি বলবো আ ইউনিট অফ measurement is a specific magnitude of a quantity which is set and adapted by convention or by law as a standard. A unit of measurement is a specific magnitude of a quantity which is set and adapted by a convention or by law as a standard. যেমন 1 নিউটন, ফোর্সের ইউনিট তো 1 নিউটন, রাইট? এটা কি আপনারা জানেন যে এই 1 নিউটনটা কিভাবে ডিফাইন করা হয়? আচ্ছা, এটা আমরা চ্যাপ্টার 4 এ গিয়ে পড়বো। বাট এটা বেসিক্যালি নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আসে। সো এই যে বাই ল যে কথাটা ফোর্সের ইউনিটের জন্য প্রযোজ্য, বা ফোর্স টাইপের যত কিছু আছে তার ইউনিটের জন্য প্রযোজ্য, ঠিক আছে? কিন্তু লেন্থ যে 1 মিটার, আপনারা জানেন যে লেন্থের এসআই ইউনিট কি? মিটার। কিন্তু লেন্থের সিজিএস ইউনিট কি? এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এবং অনেক সময় সিকিউতেও আসে যে সিজিএস থেকে এমকেএস এ কনভার্সন করা, বা এমকেএস থেকে এফপিএস এ কনভার্সন করা, যাই হোক। সো সিজিএস, তো এই যে 1 সেন্টিমিটার বলছি বা 1 মিটার বলছি, এগুলো প্রত্যেকটাই আসে বাই কনভেনশন। বা যেটাকে 1 কেজি বলছে, 1 কেজি যে একটা মাস, ওইটাও একটা কনভেনশন থেকে। সো কনভেনশন মানে হচ্ছে একটা রুল টাইপের, যেটা হচ্ছে গিয়ে মানে ইটস অ্যান আনরিটেন রুল, যেটা সবাই মিলে স্বীকার করে নিছে আসলে জিনিসটা এরকমই হওয়ার কথা, ঠিক আছে? ওকে, ওকে। সো এনিওয়েজ, আমরা হচ্ছে কি এইটুকু বুঝতে পারছি তাহলে ইউনিটস অফ মেজারমেন্ট কি। এখন যেটা করতে আমাদেরকে দেখতে হবে যে সিস্টেমস অফ ইউনিটস, মানে ইউনিট অফ মেজারমেন্ট বুঝতে পারছি যে এক একজন এক এক রকম কনভেনশন দিয়ে। যেমন দেখেন, আপনারা যখন কাপড় কিনতে যান, ওখানে দেখবেন ইঞ্চ, ফিট এইভাবে মাপে, বা যদি ফ্ল্যাট কিনতে যান ওখানেও কি স্কোয়ার ফিট কত, এগুলো আসে, রাইট? কিন্তু আপনি যখন রাস্তা পার হন বা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তখন কিন্তু ফিটে বলেন না, কিসে বলেন? কিলোমিটারে, তাই না? মাইলসে কিন্তু আমরা বলি না সাধারণত। আমরা কিন্তু কিলো দেখবেন কোথাও কিন্তু লেখা নাই যে এখান থেকে কত মাইল। ঢাকা থেকে গাবতলী 29 কিলোমিটার, আমরা কিলোমিটার ইউজ করি। ব্যাপারটা এরকম না? কিন্তু ইউএসএ তে যদি যান, ইউএসএ তে ওরা কিলোমিটার ইউজ করে না, ওরা মাইলস ইউজ করে। So ওরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইউনিট সিস্টেম ইউজ করে। সো দেয়ার আর ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস, ঠিক আছে? সো সিস্টেম, সোজা কথা, একটা নির্দিষ্ট লোকেশনে কিছু কিছু মানুষজন তারা তাদের সুবিধা অনুযায়ী, কনভিনিয়েন্স অনুযায়ী, তাই না? কেলভিনে এক এক জায়গায় এক এক প্রয়োজন অনুযায়ী আমার কি করতে হয়? ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস আনতে হয়, ঠিক আছে? সো সিস্টেম অফ ইউনিট কি? সিস্টেম হচ্ছে আ কমপ্লিট সেট অফ রিলেটেড ইউনিটস। কমপ্লিট সেট অফ রিলেটেড, আমি একটা সিস্টেম অফ ইউনিট বলবো। আর যেহেতু সিস্টেম অফ ইউনিটস মানে সিস্টেম অফ ইউনিটস আর কি, কারণ একটা ইউনিট দিয়ে তো একটা সিস্টেম হবে না। যখন আপনি ইউনিট ডিফাইন করবেন, অ্যাটলিস্ট 7টা যে ফান্ডামেন্টাল, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির একটা সেট লাগবে, তাছাড়া সিস্টেম হবে না। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই যে এই কথাটা ইউজ করা হচ্ছে কমপ্লিট সেট অফ রিলেটেড, ওটা হচ্ছে একটা সিস্টেম অফ ইউনিট। 2021 সালের এসএসসি এক্সামের একটা স্টেমের বি নাম্বারের কোয়েশ্চেন ছিল, why are there different systems of units?
বিভিন্ন জায়গায় এক এক রকম এক এক যেমন ওই যে যখন কেক কিনতে যাবেন দেখবেন যে ওরা পাউন্ডে মাপে, এখন অবশ্য অনেক জায়গায় কেজিতে মাপে, বাট ম্যাক্সিমাম জায়গায় পাউন্ড। যেমন সুইস বেকারিতে আপনি যান, ওরা কেজি চিনে না, ওরা বলে যে 1 পাউন্ড 2 পাউন্ড। আবার মিস্টার বেকারে যান, কুপার্সে যান, ওরা বলে কিলোগ্রামে। এবং আবার দেখবেন কুপার্সে কিন্তু 1 কেজি 2 কেজি কেক বিক্রি করে না, ওরা 1.8 কিলোগ্রামের কেক বিক্রি করে, খেয়াল করছেন? ওরা এক্স্যাক্টলি 2 কিলোগ্রামের কেক বিক্রি করে না। আবার হট কেকে গিয়ে দেখবেন 700 বা 800 গ্রামের কেক বিক্রি করে, এক্স্যাক্টলি 1 কিলো করে না। আবার 1.2 কিলো কেক আছে। বাট এটার কারণ হচ্ছে ওরা বেসিক্যালি আগে পাউন্ডে ছিল, পাউন্ড থেকে পরে ওই মানে ওদের যে মোল্ড, কেকের মোল্ড গুলা, ওগুলো সব ওই, বাট মানুষজন আবার পাউন্ড চিনে না, আমরা তো সবাই কিলোগ্রাম কেজিতে কিনা অভ্যস্ত, দ্যাটস ওয়াই ওরা কেজি বা গ্রামে আস্তে আস্তে, ঠিক আছে? সো দিস ইজ ওয়াই এক এক জায়গায় এক এক রকম সিস্টেমস অফ ইউনিটস আছে। সো ওয়াই আর দেয়ার বা ওয়াই ডিফারেন্ট সেটস অফ সিস্টেমস অফ ইউনিটস এক্সিস্ট, এটার একটা কোয়েশ্চেন একসময় ছিল। সো ওইটার একটা আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। ওয়াই ডিফারেন্ট সিস্টেমস, আমি জাস্ট পয়েন্টগুলোর নাম লিখে যাবো, এটাকে আমি ব্যাখ্যা করবো না, এক্সপ্লেইন করবো না, ওটা আপনারা বাসায় করে নেবেন নিজের মতো করে, ঠিক আছে? 1 নাম্বার কারণ হচ্ছে রিজিওনাল প্রেফারেন্সেস। 1 নাম্বার কারণ হচ্ছে রিজিওনাল প্রেফারেন্সেস। যেমন আপনি যদি জুতা কিনতে যান, বাটায় গেলে দেখবেন 1 2 3 4 10 পর্যন্ত আছে, এক নাই, মানে এক তো থাকার কথা না, বাট 10 9 10 8 10 এরকম করে আছে। আপনি অ্যাপেক্সে যান, ওরা কিন্তু 8 10 চিনে না, ওরা দেখবেন 36 37 40 এভাবে মাপে, দেখছেন না? এরকম তো আছে। আবার কোথাও কোনো কোনো দোকানে দেখবেন যে এই দোকান থেকে একটা এক্সেল নিছেন, আরেক দোকান থেকে আরেকটা এক্সেল নিছেন, দুইটা এক্সেল এক মাপের না, দুইটা এক্সেলের মধ্যেও কি ডিফারেন্স আছে। দ্যাটস বিকজ আমরা হচ্ছে গিয়ে আমাদের যত আরএমজি মানে আছে সব তো আসলে এক্সপোর্ট করে, কেউ আমেরিকা এক্সপোর্ট করে, কেউ চায়নাতে এক্সপোর্ট করে, কেউ ভিয়েতনামে এক্সপোর্ট করে, কেউ ইউরোপে এক্সপোর্ট করে, রাইট? এখন এইটুকু কি জানেন যে জিওগ্রাফিক্যালি মানুষজনের হাইট ওয়েট লেন্থ সব জায়গায় একরকম না। ইউরোপিয়ানরা মোর পাঠান, মানে লম্বা চওড়া এন্ড এভরিথিং, আমেরিকানরা আবার একটু মানে কাইন্ড অফ শর্টার, রাইট? চাইনিজরা আর একটু শর্টার, তাই না? সো এক এক জায়গায় এক এক রকম রিজিওনাল প্রিফারেন্স আছে, বুঝতে পারছেন? তো এই রিজিওনাল প্রিফারেন্সের জন্য এক এক জায়গায় এক এক রকম unit আছে। এটা হচ্ছে 1 নাম্বার রিজন। 2 নাম্বার রিজন হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। হিস্টোরিক্যালি যখন যেখানে যেরকম টেকনোলজি আগে আসছে, সেইখানে আমার ডিফারেন্ট ডিফারেন্ট রকম ক্যালকুলেশন করতে হয়েছে। যেমন যতদিন পর্যন্ত আসলে আমাদের কি বলবো মানে স্পেস এক্সপ্লোরেশনের প্রয়োজন হয় নাই, ততদিন পর্যন্ত আমার লাইট ইয়ার, তারপর এরকম টাইপের ইউনিটস কোনো দরকার হয় নাই, রাইট? যখন স্পেস এক্সপ্লোরেশন করতে গেছি তখনই আমার লাইট ইয়ার এরকম টাইপের ইউনিট গুলো দরকার হচ্ছে। আবার লাইট ইয়ার কি জানেন? লাইট ইয়ার কিন্তু কোনো টাইমের না, লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের একটা মেজার। লাইট 1 বছর টাইম নিলে যেই অ্যামাউন্ট অফ লেন্থ ক্রস করবে সেটাকে আমরা বলি হচ্ছে লাইট ইয়ার ডিস্টেন্স, ঠিক আছে? সো এই যে এরকম যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স, জি যাও নাইনের নাইনের ইংলিশ ভার্সন ছিল আজকে ওর প্রথম ক্লাস, ও আগেও ছিল, ওর সাথে আরো 3 4 জন আসছিল, জানি না আন্টি। হ্যাঁ। সো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, সো যখন হিস্টোরিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক এক জায়গায় এক একভাবে প্রোগ্রেস করছে, তখন আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেশনের প্রয়োজন আছে। যেমন আমি টেম্পারেচার কথা বলি, যতদিন পর্যন্ত আমরা বডি টেম্পারেচার নিয়ে ওভাবে আসলে কনসার্ন ছিলাম না, মানে ফিভার ব্যাপারটা যে একটা ইনফেকশনের কারণ, এটাকে আমরা চিন্তা করতাম না, ততদিন পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন ওয়াজ আ ফাইন ইউনিট। কিন্তু ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন থেকে ফ্যারানাইট এই জন্য আনতে হয়েছে কারণ আমাদের বডি টেম্পারেচার গুলো ডিগ্রি সেলসিয়াস থেকেও আরো স্মলার বা আরো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ চেঞ্জের জন্য আমার আসলে বডি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। দিস ইজ ওয়াই আমার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট আসা লাগছে। তো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আরেকটা কারণ। আর ফাইনালি ইম্পর্টেন্ট যে কারণ 3 নাম্বার, সেটা হচ্ছে ট্রেড এন্ড কমার্স। একটা সময় পর্যন্ত আসলে ওয়ার্ল্ড ট্রেড এন্ড কমার্স রিজিয়নাল ছিল, ইন্টারন্যাশনাল ছিল না। যখন হয়ে গেছে তখন আসলে লেটস সে এই যেমন ব্রিটিশরা হচ্ছে গিয়ে ইম্পেরিয়াল সিস্টেম ফলো করে, ওরা মেট্রিক সিস্টেম মানে মানে ফলো করতো না আগে। মাইলস, ফুট,
এইসবে ক্যালকুলেশন করতো। বাট যখন ওরা আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করতে গেছে, দেখছে অনেক জায়গায় কেজি, ওরা আসলে পাউন্ড চিনে না, ওরা কিলোগ্রাম চিনে। তখন ওরা এই কিলোগ্রামটাকে অ্যাডপ্ট করে নিছে। কিন্তু আমেরিকানরা তো ঘাওড়া, ওরা তো আসলে সবার সাথে ম্যাচ করে না, ওরা এই জন্য আউন্স পাউন্ড এইসবে আসলে এখনো থেকে গেছে, ওরা এই সিস্টেমেই মেজার করে। সো ট্রেড অ্যান্ড কমার্সের এখন একটা চিন্তা করুন, আপনি আমার দেশে আসছেন ব্যবসা করতে। সো আপনি আমার দেশে এসে ব্যবসা করে বলছেন আমি আপনার কাছ থেকে 1 পাউন্ড জিনিস কিনবো, আমি পাউন্ড চিনি না, আমি চিনি কিলোগ্রাম। মিসকমিউনিকেশন হবে না? সো এই কারণে আসলে মানে এই ট্রেড অ্যান্ড কমার্সের জন্য আস্তে আস্তে আমার আপনার সাথে তাল মিলাতে হয়েছে, বা আপনাকে আমার সাথে তাল মিলাতে হয়েছে। এখন দুইজনই তো হঠাৎ করে চেঞ্জ করবো না, রাইট? দুইজন কি করছে, একটা এগ্রিমেন্টে আসছে যে ভাই আমার এইটুকু রাখ, তোর এইটুকু দে, দুইজনে মিলে একটা কিছু বানাই। So এই কারণে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস আসছে। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ব্রডলি 4টা ইউনিট সিস্টেম আছে। বাট এই 4টা সিস্টেমেরও আবার আর মাদার সিস্টেম আছে, ওগুলোকে আরেকদিন কথা বলবো, মাদার সিস্টেম নিয়ে কথা বলবো না। টোটাল কয়টা সিস্টেম আছে আমাদের? ব্রডলি, ব্রডলি বলছি 4 রকমের। 1 নাম্বার সিস্টেমকে আমরা বলি CGS, আসলে এটা কিভাবে ডাকা হয় না? ওকে, CGS একবারে লেখা, কোনো ডট নাই, ঠিক আছে? CGS সিস্টেম। CGS মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। দুই নাম্বার যে সিস্টেম, সেটা হচ্ছে MKS সিস্টেম। MKS সিস্টেম হচ্ছে মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড। বেসিক্যালি সিজিএস যে সিস্টেমটা আছে সেটার একটা এক্সপ্যান্ডেড ভার্সন হচ্ছে এমকেএস। কেমনে বুঝতেই পারছেন, সেন্টিমিটার থেকে মিটারে আসছে, গ্রাম থেকে কিলোগ্রামে গেছে। সো প্রত্যেকটা ডেসিমাল সিস্টেম করে বাড়ছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সিজিএস, এমকেএস এবং আরেকটা সিস্টেম আছে যেটা 4 নম্বরে বলবো এসআই সিস্টেম, এগুলো সবগুলাই ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম মানে পাওয়ার অফ 10-এ চেঞ্জ হয়। এনিওয়েজ, এটা অনেক সময় এমসিকিউতে আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডেসিমাল সিস্টেম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডেসিমাল সিস্টেম। কি কি বললাম? এমকেএস, সিজিএস এবং এসআই, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে ডেসিমাল সিস্টেম। আচ্ছা, 3 নম্বরে যে সিস্টেমটা আছে সেটার নাম হচ্ছে এফপিএস সিস্টেম। হ্যাঁ, সমস্যা নেই তো। এফপিএস সিস্টেম। আচ্ছা, সো এফপিএস সিস্টেমটা কি? যেখানে আমরা ফুট, পাউন্ড, সেকেন্ড, মানে বেসিক্যালি লেন্থ, ম্যাস, টাইম, লেন্থ, ম্যাস, টাইম, এগুলার যে ফার্স্ট লেটার গুলো আছে ইউনিটের, ওইটার নাম দিয়ে এক একটা সিস্টেম দিচ্ছে, সিজিএস, এমকেএস এবং এফপিএস। এফপিএস সিস্টেমকে অনেকে ইম্পেরিয়াল সিস্টেমও বলে। ঠিক আছে? আর এমকেএস এবং সিজিএস এদেরকে অনেকে মেট্রিক সিস্টেমও বলে। এক্সাম হলে যে কোনো একটা সিনোনিম ইউজ করা যেতে পারে বা করতে পারে। সো এই জন্য দুটোই বলে দিলাম। সিজিএস এমকেএস কে কি বলছে? মেট্রিক সিস্টেম। আর এফপিএস কে বলছি আমরা ইম্পেরিয়াল সিস্টেম। ফাইনালি 4 হচ্ছে এসআই। এসআই কিন্তু সিস্টেম না, এসআই মানেই হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। সো এই জন্য এসআই এর সাথে কোনো সিস্টেম লিখছি না। ঠিক আছে? এসআই বেসিক্যালি এমকেএস কে গ্লোবালি অ্যাডপ্ট করে নিছে। এসআইটা ফিক্স হয়েছে ইন ফ্রান্স অ্যাট 1960। ইন দ্য ইয়ার অফ 1960 ফ্রান্সে সবাই মিলে বসছে, বৈশা বলছে যে আমরা এই এই জিনিসটাকে একদম স্ট্যান্ডার্ড ধরে নিব, এবং ওটাকে এসআই ইউনিট বলছে। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। ইউনিট সিস্টেম গুলো কেন ডিফারেন্ট, কয়টা ডিফারেন্ট, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কতগুলো ইউনিট সিস্টেম আছে,
কেন ডিফারেন্ট ইউনিট সিস্টেম এক্সিস্ট করে। আচ্ছা, তারপর দ্য ডিফারেন্স বিটুইন মেট্রিক সিস্টেম অ্যান্ড ইম্পেরিয়াল সিস্টেম, এরকম প্রশ্ন আসতে পারে। বা দ্য ডিফারেন্স বিটুইন এমকেএস সিস্টেম এবং এফপিএস সিস্টেম, দ্য রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন সিজিএস এবং মানে এমকেএস, মানে বুঝছো, যে কোনো দুটার মধ্যে ডিফারেন্স করতে পারে। তারপর এরকম একটা প্রশ্ন একসময় এসএসসি পরীক্ষায় আসছে, এটা ফর ডি 4 নম্বরের জন্য, যে দুনিয়াতে এতগুলো সিস্টেম থাকার পরেও কেন আসলে আমার একটা স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার হয়েছে। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ আ স্ট্যান্ডার্ড সিস্টেম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্ট্যান্ডার্ড সিস্টেম, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ওইগুলো আমি এখন আর ক্লাস ইলাবোরেট করছি না, ওগুলো একটু বই থেকে তোমাদেরকে পড়তে হবে। তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো আমি আজকে বললাম, যে ডিফারেন্ট ইউনিট সিস্টেম কেন, কাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে, কাকে মেজারমেন্ট বলে, রাইট, এগুলোর অ্যান্সার গুলো যদি পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে লিখবা সেই রকম করে লিখে নিয়ে চলে আসো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মানে কালকে, ঠিক আছে। কালকে হোমওয়ার্ক গুলো জমা দিও আমাকে। কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইউনিট সিস্টেম গুলো আছে, এই ইউনিট সিস্টেম গুলো মানে কোনটার কি ইউনিট, এসআই ইউনিটে কি, এটাতে কি, ওটাতে কি, এই জিনিসপত্রগুলো এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে।